তারপরে বললেন যে সিপিএমকে ভোট দিলে ভোট তৃণমূলে চলে যাবে। মানে যারা বুঝতে পারছিলেন যে, মনে করছিলেন যে সিপিএম কোথাও ভোট টোট পাবেন অপ্রাসঙ্গিক, তারা বুঝে গেছেন যে সিপিআইএম বাম কংগ্রেস জোটের প্রার্থী আমরা যেভাবে চলছি তাতে বহু মানুষের অভূতপূর্ব সাড়া আমরা যে পাচ্ছি, এটা কিন্তু প্রধানমন্ত্রীর কানেও পৌঁছে গেছে। বিজেপির এখানে কোনো চান্স নেই, ওর কথার মধ্যে দিয়ে পরিষ্কার হয়েছে। গতকালকে দেখলাম মমতা ব্যানার্জিও পারলে প্রায় বিচক্ষণ, খোঁজখবর তো রাখেন, জানেন তো, ওর তো ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে। কালকে পারলে বলেই ফেললেন যে কথাটা ওর 4 তারিখ বিকেলে বলার কথা, সেই কথা উনি অ্যাডভান্স রিহার্সাল দিয়ে দিলেন কালকে। 4 তারিখ রেজাল্ট বেরোবার পরে ওর বলতে হবে তৃণমূল হেরে গেছে, কিছু একটা ব্যাখ্যা দিতে হবে। তো কি ব্যাখ্যা দেবেন? তখন বলবেন যে আচ্ছা বিজেপি ভোট দিয়েছে সিপিএমকে বা ইত্যাদি ইত্যাদি। এটা অ্যাডভান্স রিহার্সাল কালকে করে দিলেন। কেন অ্যাডভান্স রিহার্সাল করলেন আমি জানি না। গোটা 5-7 প্রোগ্রাম করেছেন এখানে, মিটিং মিছিল, বিটি রোড 4 ঘন্টা আটকে মানুষকে কষ্ট দিয়ে, বিরাটি 3 ঘন্টা ধরে আটকে মানুষকে কষ্ট দিয়ে, দোকানদার ব্যবসায়ী, মাছের দোকান, সবজি দোকান, কেউ কোথাও বসতে পারেনি। কি ব্যাপার? মুখ্যমন্ত্রী আসবেন। মুখ্যমন্ত্রী আসলেন এবং মিটিং করলেন এবং তারপর দেখলেন যত পুলিশ ওর মিটিংকে ঘিরে নিরাপত্তায় আছে তত লোক জোটেনি কোথাও। এবং সেটা মুখ্যমন্ত্রী পরিষ্কার হয়ে গেছেন, মানুষের সাড়া পেয়েছেন। সেই কারণে এতগুলো মিটিং করে এখানে কিছু না বলে এখান থেকে বাড়ির উপরে গিয়ে বললেন যে সিপিআইএম বিজেপির ভোট পাবে। অ্যালিবাই নিয়ে রাখলেন, বুঝিয়ে দিলেন যে জিতবার ওর চান্স কম, উনি জিতবেন না, তৃণমূল এখানে জিতবে না। মানুষ মনোভাব বুঝে নিয়েছে এবং মানুষের মনোভাবটা উনি স্পষ্ট বুঝেছেন বলেই অ্যাডভান্স গাওনা গিয়ে রাখলেন। আমি ওনাকে শুধু বলতে চাই, এটা উনি এভাবে বললে ভালো হতো। এতদিন আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছিল যে আমাদের ভোট নাকি বিজেপিতে যাচ্ছে, তাহলে ওনার পারলে বলা উচিত ছিল বামের ভোট সব বামে ফিরে আসছে। আমি তো অত্যন্ত খুশি, আমাদের সমস্ত সভ্য সমর্থক অনুগামী পুরনো মানুষ, আমি তাদের কাছে কৃতজ্ঞ। তারা সবাই মনস্থির করেছেন তারা বামে ফিরে আসছেন। বামে ফিরে আসছেন এই কথাটা বলার মতন যোগ্যতা বা সাহস উনি দেখাতে পারলেন না। উনি উল্টো কথাটা বললেন। আমি বলছি ভোটার কারুর কেনা গোলাম না। নানান কারণে কেউ কখনো কাউকে দেয়, পরে অন্য কাউকে দেয়, কখনো তৃণমূলকে দেয়, কখনো বিজেপিকে দেয়, কখনো বিজেপিকে দেয়, তারপরে আবার সিপিএমকে দেয়, আবার সিপিএমকে দিয়ে তারপরে কেউ কাউকে কংগ্রেসকে দিতে পারে ইত্যাদি নানাবিধ। মানুষকে দেখতে হয় দল হিসেবে না, দেখতে হয় মানুষ হিসেবে। তারা ভোটার কিন্তু তারা মানুষ, এবং সেই মানুষের মনোভাব উনি যখন বলছেন বিজেপির লোকেরা ঠিক করেছে নাকি সিপিএমকে ভোট দেবে, আমি ওনাকে জানিয়ে রাখি যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তৃণমূলকে হারাবার জন্য, তারা বুঝেছেন যে তৃণমূলকে হারাতে যদি হয় তাহলে ভোট বামেদের দিতে হবে, বাম কংগ্রেস জোটের প্রার্থী সিপিআইএমকে দিতে হবে। ঠিক তো? যারা মনে করেছিলেন তৃণমূলকে হারাবার জন্য বিজেপি শ্রেয়, তারা মনে করছেন তৃণমূলকে যদি হারাতে হয় তাহলে বিজেপিকে ভোট দিয়ে ভোট নষ্ট করো না সিপিআইএম। আর সঙ্গে ওনাকে বলে রাখি, যারা তৃণমূলের প্রথম দিন থেকে তৃণমূলের সহযোগী সহকর্মী, একসাথে প্রথম থেকে তৃণমূল দল তৈরি করেছেন, তারা ফুপিয়ে ফুপিয়ে ঘরের মধ্যে বসে দুশ্চিন্তা করছেন আর বলছেন লুটতন্ত্র যেভাবে চলছে এটা মেনে নেওয়া যায় না। তৃণমূলের বহু পুরনো মানুষ তারা আমাদের ভোট দেবেন। উনি বিজেপিরটা টের পেয়েছেন, উনি তৃণমূলেরটাও টের পেয়েছেন, দুটো মিলিয়ে আইবি রিপোর্টে বুঝে গেছেন। সেই কারণে উনি কালকে স্পষ্ট করে দিলেন যে তৃণমূল দমদমে জেতার মতো কোনো চান্স নেই। আমি আমার কথা বলছি না, আমি মুখ্যমন্ত্রীর কথা বলছি। আমি আপনাদের মারফত সমস্ত মানুষকে যারা লুটের বিরুদ্ধে, যারা চাকরি বিক্রির বিরুদ্ধে, যারা সন্ত্রাসকারীর অপরাধের বিরুদ্ধে, যারা দুর্নীতির বিরুদ্ধে, তাদের সবার কাছে পুরনো মানুষ যারা রাজনীতির মূল্যবোধটাকে রক্ষা করতে চান, লুটতন্ত্রের বিরুদ্ধে, আমার সবার কাছে অ্যাপিল হবে আসুন আমরা একসাথে রুখে দাঁড়াই, এবং যদি আমরা রুখে দাঁড়াতে পারি তাহলে বদলে যাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। পঞ্চায়েত লুট হয়েছে, পৌরসভা লুট হয়েছে, মানুষের মনের মধ্যে তার বিরুদ্ধে মনোভাবটা স্পষ্ট। নিজেদের ভোট নিজেরা দেবেন, রুখে দাঁড়াবেন, এটাই যথেষ্ট।
আমি যতটুকু টের পাচ্ছি, খবরাখবর সবাই দিচ্ছেন, খুব বেশি গোলযোগ করার সুযোগ প্রতিপক্ষ পায়নি। পুলিশ টুলিশকে ব্যবহার করে কিছু করার তালে আছে বলে মনে হচ্ছে। ইলেকশনের আগে হোটেল টোটেল ভালো করে চেক করে নিন। বাইরের বাহিনী কোথায় কোথায় আসছে, ইতিমধ্যে কোথাও কোথাও নির্মীয়মান বাড়ি, আমি নামের তালিকা এখানে বলছি না, আমাদের নজরে আছে। নির্মীয়মান বাড়ি, প্রমোটার বাড়ি করছেন, প্রমোটারের পিছনে সিন্ডিকেট, অতএব একটু চোখ রাঙিয়ে সেইখানে বাইরের থেকে লোক রাখার কোথায় কোথায় ব্যবস্থা হচ্ছে আমরা টের পাচ্ছি। যদিও যাদের নিয়ে আসার কথা বলা হয়েছে তারা বেশিরভাগ আসতে চাইছে না, বলছেন আমরা যাবো না। তারপরেও একটা চেষ্টা হচ্ছে দু একটা জায়গাতে, কোনো কোনো জায়গাতে, অনেক জায়গাতে না, অল্প জায়গাতে। কিন্তু সেটাই বা হবে কেন? প্রশাসন চেক করুক, এটা পুলিশের কাজ, সেন্ট্রাল ফোর্স আছে তাদের কাজ। মানুষের মধ্যে ভোটের কনফিডেন্স বিল্ডিং করাটা ইলেকশন কমিশনের দায়িত্ব। আগে তারা যেভাবে করতেন, পারলে খোঁজ করে দেখে নিন কারা কারা কোথায় কোথায় লাস্ট নির্বাচনে ভোট দিতে পারেনি, তারা যেন ভোট দিতে পারে। এই কনফিডেন্স বিল্ডিং করাটা ওদের কাজের মধ্যে পড়ে, এবং সেই কারণেই বিভিন্ন হোটেল, এটা সেটা ইত্যাদি ইত্যাদি এগুলো ভালো করে চেক করে নেওয়া হোক। আমাদের কাছে তালিকা আছে, আমরা প্রয়োজন মতো তালিকা কিন্তু পাঠিয়েও দিচ্ছি। পরে কেউ অসুবিধায় পড়ে বলবেন না যে আরে আমরা বিপদে পড়ে গেলাম। যদিও আমি আবারও বলছি, বাইরের থেকে যারা আসবেন বলে যারা যারা যোগাযোগ করেছেন বেশিরভাগ রিফিউজ করে দিয়েছেন। আশপাশ থেকে যেরকম দৌড়ে আসতেন সেটাও খুব একটা আসবার মতো মনোভাব এখন নেই। তা সত্ত্বেও দুটো তিনটে চারটে ছটা জায়গাতে যদি চেষ্টা করে সেটা যাতে করা না যায়, এটা সবার নিশ্চিত করে দেখে নেওয়াটা উচিত। নির্বাচনের দিন ইদানিং একটা কাজ চালু হয়েছে, গো ব্যাক স্লোগান, বোনাস বন্ধ করুন। মানুষের ভোট মানুষ দেবে, গো ব্যাক স্লোগান চলবে না, চলে না, চলতে পারে না। এবং তারপর নানাবিধ এটা ওটা করে এখানে ওখানে আটকে দিলে, যাকেই হোক, যে দলেরই হোক, এসব জিনিস চলতে পারে না। কিউআরটি মাস্ট বি অ্যাক্টিভ, কুইক রেসপন্স টিম। নির্বাচন কমিশন, পুলিশ এবং প্রশাসন, তাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে ঠিকমতো মোবিলাইজ করা। স্থানীয় প্রশাসন কিউআরটিকে ডাইভার্ট যাতে করে দিতে না পারে, নির্বাচন কমিশনকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কোথাও কোথাও এরকম ডাইভার্ট করার মানসিকতা কাজ করছে, আমি আবারও বলছি, কম, অনেক কম। নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, কিন্তু এবারে ভোট দেবে এবং নিজের মতো করেই ভোট দেবে। কেউ যেন কোথাও তাকে বাধা না দেন, সেটা আমাদের দেখাটা উচিত। আমি শুধু বলবো, যে মানুষ যাকে ভোট দিতে চান, যে দলের কর্মী যেখানে যেভাবে কাজ করতে চান, কোন দলের কোন কর্মী, আমার দলের নাও যদি হন, কোন দলের কোন কর্মী, আমার প্রতিপক্ষ দলের কোন কর্মী অথবা সমর্থক, তারাও যেন ভোটে কোথাও বাধাপ্রাপ্ত না হন। যদি কেউ কোথাও ভোটে বাধাপ্রাপ্ত হন, আমার বাহিনী, আমার কর্মী, আমার সমর্থকরা সবাইকে সঙ্গে নিয়ে তার পাশে থাকবে। দল দেখাটা বড় কথা না, বড় কথা হচ্ছে গণতন্ত্রকে রক্ষা করা। এই বার্তাটা আমাদের স্পষ্ট করে দেওয়া উচিত বলে আমার মনে হয়। দমদম নির্বাচনের পর বহু কাজ আমাদের থাকবে। আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, বহু কাজ আমাদের থাকবে। একের পর এক কোম্পানি বন্ধ হচ্ছে গত কয়েক মাসে, তৃণমূল আমলে। এখন যিনি সাংসদ, তিনি সাংসদ হওয়ার পর, আমি আগের কথা বলছি না, ডাকব্যাক, প্রিয়া বিস্কুট, ইন্ডিয়া ফলস, উইপকো, এইচএমভি, যেসব, এবং তারপর বিক্রি হচ্ছে কেন? বিশেষ করে সরকারি ক্ষেত্র যেগুলো বিক্রি করা যাবে না, পরিবেশ বান্ধব শিল্প আমাদের গড়তে হবে। এক, দুই, পুরো পরিষেবা ধ্বংস করে দেওয়া হয়েছে। নরকের জঞ্জাল, জঞ্জালের নরক, যা বলবেন। জল, একটু জল হয়েছে, রাস্তা থই থই, দুয়ারে খাল এসে গেছে। দুয়ারে সরকার না এসে দুয়ারে খাল এসে গেছে। যে দেখুন রাস্তাগুলোর চেহারা, কেন এরকমটা হলো? সাংসদ বাস নিয়ে খোঁজাখুঁজি করছেন, আমার সঙ্গে দেখা হলে আমি বলতাম যে এই বয়সটা করতে যাচ্ছেন কেন? উনি আমার চেয়ে অনেক বড়। আরে বাস দিয়ে যদি ড্রেন খোঁজাখুঁজি করতে হয়, তাহলে প্রথম তো বলতে হবে 15 বছর ধরে খোঁজাখুঁজি না করে ভোটের মুখে এসে খোঁজাখুঁজি করলেন কেন? আমি দেখলাম
সোশ্যাল মিডিয়াতে কেউ একজন লিখেছেন দমদমের নতুন সাফাইওয়ালা, শুনতেও ভালো লাগে না। কেন শুনতে হবে? আর যদি সত্যিই করেন চিত্রনাট্যটা ঠিক করুন, ফটোশপ ফটোশুট সবাই বুঝতে পারছে। যদি বাঁশ দিয়ে ড্রেন খোঁচাখুচি করতে হয় তাহলে দুহাত দিয়ে বাঁশ ধরতে হয়। আমি পরে একজন ছবিটা পাঠালেন, আমি দেখলাম বাহাতটা একজনকে ধরে আছেন আর ডানাত দিয়ে খোঁচা মারছেন, এক হাত ধরে থেকে এক হাত দিয়ে বাঁশ নিয়ে। প্রতিপক্ষ প্রার্থী ন্যাচারালি আমি কোনো কিছু বলবো না, তার ইচ্ছে হয়েছে তিনি করেছেন। কিন্তু কেন এত জল, কেন পানীয় জলের এত অভাব, কেন নরকের এত জঞ্জালের এত নরক, কেন এই সব মিলিয়ে এত অব্যবস্থা, কেন আমার রাজ্যের ছেলেমেয়েরা সব বাইরে চলে যেতে হচ্ছে, কেন মাস্টার ডিগ্রি পাশ করা ছেলে ডেলিভারি বয়ের মতো কাজ তাকে করে সংসার চালাতে হচ্ছে, কেন ওষুধের দাম আকাশে চলে গেছে, কেন বিদ্যুতের দাম ডাবল হয়েছে, কেন সাংসদ যে দলের, এমপি এমএলএ মন্ত্রী পুরসভা সব এক দলের, তো তাদের তো দায় দায়িত্ব থাকে। সেসব যদি না করেন তাহলে ভালো কাজ হয় বলে আমার অন্তত মনে হয় না। অনেক কাজ ছিল, খড়দা ফ্লাইওভারটা কেন হয়নি বলুন তো? যাতায়াতের পথের লোকে দেখেছেন আগরপাড়া হয়নি কেন? বামফ্রন্টের আমলে যে পর্যন্ত ফ্লাইওভার ছিল 13 বছরে একটা কিছু হলো না, কেন? বিরাটি আন্ডারপাসটা হলো না কেন? এরকম অনেক কিছু। আমি ইতিমধ্যে একটা আলাপ আলোচনা করেছি অনেকের সঙ্গে, মহিলা তাদের নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করব আমরা। যারা কন্ট্রাকচুয়াল নানাবিধ কাজ করে এবং ছোটখাটো ডেলিভারি বয় সহ এইসব কাজ যারা করেন তাদের জন্য স্পেশালাইজড অ্যাপ, তাদের হেলথ সিকিউরিটি এবং সিকিউরিটি তার ব্যবস্থা আমাদের করতে হবে। তো নানাবিধভাবে সব করা যায়, এরকমের ইনিশিয়েটিভগুলো নেওয়া উচিত। আমার মনে হয় দমদমটা কলকাতার এত কাছে, উদ্বাস্তু অধ্যুষিত এলাকা, সেখানে নাগরিকত্ব নিয়ে চোখ রাগানো চলে না। শিল্প পুরনো এলাকা, সেখানে পরপর কারখানা বন্ধ হয়ে যাবে, আর মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কত নাকি বন্ধ আছে সব নাকি উনি খুলে দেবেন, উল্টে বন্ধ করে দিলেন। এগুলো চলে না। ফলে গোটা দমদম কলকাতার লাগোয়া ডাউন টাউন, সেটা আত্মমর্যাদা নিয়ে চলতে পারে এমন সুযোগ আছে। আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সহ বড় মাস্টার প্ল্যান ডেভেলপ করেই আমাদের কলকাতা এবং তার শহরতলি অথবা বৃহত্তর কলকাতা তাকে গড়ে তোলার যে সুযোগ দমদমে আছে, সেই মনোভাব থেকে আমাদের চলা উচিত। দেশের নীতি, রাজ্যের নীতি, লড়াইটা দল বদলের না, দিন বদলের, নীতি বদলের। ফলে সেই লড়াইতে আমরা থাকব এবং সেই কাজ আমরা করব। মানুষ আমাদের সেই দায়িত্ব দেবেন, এটা সবাই বুঝে গেছেন এখন, এমনকি তৃণমূল বিজেপির কথায়। ফলে কিভাবে আমরা কাজ করব সে ব্যাপারেও আমরা আপনাদের পরামর্শ চাইব এবং মানুষকে সঙ্গে নিয়ে আমরা চলব। আমার শেষ কথাটা হচ্ছে, প্রত্যেকে তার নিজের মতন করে ভোট দেবেন। বাধা দেবার যদি কেউ চেষ্টা করেন তাহলে কিন্তু বাধা পাবেন। মানুষকে সঙ্গে নিয়েই আমরা, মানুষ রুখে দেবেন। নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা করুক, না করলে মানুষকে কিন্তু ঠেলাগুতো দিয়েই তাদের ভোটের অধিকার রক্ষা করতে হবে। এটা 2022 সাল না যে পুরসভার ভোট লুট হবে, এটা 2023 সাল না যে পঞ্চায়েতের ভোট লুট হবে, এটা 2024 সাল। সময় বদলেছে, আর পুরনো অভ্যাসে সবাই যেন না চলেন। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, যে কোনো দলের যে কোনো পুরনো রাজনৈতিক কর্মী সহ সবাই। আমরা আমাদের মানুষ গড়ে তোলা, রাজ্য গড়ে তোলা, ছেলে মেয়েদের ধ্বংসের হাত থেকে রক্ষা করা, ছেলে মেয়েদের দিয়ে তাকালেই বুঝতে পারো। আরে 8,000 স্কুল বন্ধ হয়ে 21,000 মদের দোকান চালু পশ্চিমবাংলায়, কোনো মান সম্মান থাকে? আজও কথা হচ্ছিল, প্রতিপক্ষ আমার সঙ্গে থাকা লোক নন, আজও বলছিলেন। বিশ্বাস করুন, বাইরের রাজ্যে গেলে আর লজ্জা হয় আমাদের সম্পর্কে। এখন তারা যা বলে শুনলে লজ্জা হয়। ফলে এখান থেকে বাংলাকে রক্ষা করতে হবে। দমদমের মানুষের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তারা যেভাবে নির্বাচনী গোটা প্রচার পর্বে সাহায্য করেছেন, সঙ্গে থেকেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। তাদের হাসি মুখ চওড়া কপাল দেখে হয়ে যাচ্ছে, যেটা এখন মোদিজিও বুঝতে পারছেন, মমতাজিও বুঝতে পারছেন। বিজেপি তৃণমূল না, মানুষকে সঙ্গে নিয়ে আমরা চলব। এই কথাটা আপনাদের মারফত আমি আরেকবার সমস্ত মানুষকে শুভেচ্ছা জানানো এবং সবাইকে অ্যালার্ট করা, নিজের ভোট নিজে দেবার আপনাদের মারফত আমি সেটাই চাইছি। এবং আপনারাও নির্বাচনের দিন সক্রিয়ভাবে দেখে নিন, যে দলের যে হোক, প্রত্যেকটি মানুষের ভোটের অধিকার যেন সুরক্ষিত থাকে।
যার যা প্রশ্ন থাকবে প্রশ্ন নেবো, এক এক করে করুন। আপনি বলছিলেন তালিকা সব তৈরি আছে আমাদের কাছে, যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর মধ্যে কি আছে। আমি বলছি খগেন মুর্মু ভোটের আগের দিন এবং ভোটের দিন নির্বাচন কমিশনকে 5 জন তৃণমূল নেতার নাম দিলেন এবং বললেন গ্রেফতার করতে হবে। সুজন চক্রবর্তী কোনো দমদমের তৃণমূল নেতার নামে তালিকা তৈরি করতে, যারা বাইরে থাকলে ভোটটা প্রভাবিত হতে পারে? না, আমি শুধু আইন যা আছে সেই অনুযায়ী চলুক এটাই চাই। যারা এখানকার বাসিন্দা নন তারা যে পোস্টে থাকুন না কেন তারা নির্বাচনের দিন অ্যালাউড নন, জানেন সবাই। সিকিউরিটি নিয়ে যারা চলেন, যারা এখানকার ভোটার নন, তারা এখানে অ্যালাউড নন। ফলে সেইটা নির্বাচন কমিশন তার আইন অনুযায়ী চলুক, তার বাইরে কিছু না। আমি তার চাইতে বাড়তি কিছু চাই না। আমি যাকে যতটুকু যেমন বলার, যেমন পেয়েছি আমি তেমন নিশ্চয়ই বলেছি। আপনার ভোটের সাথে একটা বাই ইলেকশন নির্বাচন হয়েছে, এটা কি প্লাস হবে না মাইনাস হবে? একটা কোথায় দাঁড়াবে? একটা মানুষকে দুটো করে ভোট দিতে হবে। একটা মানুষকে দুটো ভোট দিতে হবে, সেটা যে দলকে দিন দেখানো তাকে দুটো করে ভোট দিতে হবে। ফলে এটাতে কোনো আলাদা করে ইতর বিশেষ ফারাক কিছু হয় না। কিন্তু আমি বিশ্বাস করি বরানগর সেখানকার মানুষ তৃণমূলকে জিতিয়েছিলেন, এখন সেই তৃণমূলের প্রার্থী বিজেপির প্রার্থী লোকসভায়, তৃণমূলের অন্য প্রার্থী হয়েছে। এ দায়িত্ব মানুষের নয়, তাদের কেন এই বাই ইলেকশন করতে হলো? এ দায়টা মানুষের নয়। মানুষের ঘাড়ে যারা ভোট চাপিয়ে দিয়েছেন তারা তৃণমূল ছিলেন অথবা বিজেপি হলেন, মানুষ তাদেরকে সমর্থন করবেন কেন? এক। আর দুই, বহু বছর পর ওখানে বিধানসভায় বামফ্রন্টের তরফ থেকে যে লড়াই হয়, বাম কংগ্রেস ঐক্যবদ্ধভাবে কাস্তাদুরের সিম্বল নিয়ে লড়াইয়ের যে সুযোগ পেয়েছেন, বরানগরের মানুষ সেটাকে পজিটিভলি নেবেন এবং সেটা বিধানসভা লোকসভা দুটো নির্বাচনকেই সাহায্য করবে। বাহিনী আমি কোনোদিন কখনো বলিনি কত আসবে, কত আসা উচিত, কখনো কোনো কমেন্ট করিনি। ফলে তা নিয়ে আমার সন্তুষ্ট অসন্তুষ্টের কত কথা না। হাউ ডু দে পারফর্ম? তারা কি যেভাবে কনফিডেন্স বিল্ডিং করা উচিত সেটা করছেন, যেভাবে ডমিনেট করা উচিত সেটা করছেন? চোখ রাঙাবার ব্যবস্থা যদি কেউ করেন তাকে কি চেস করছেন? কোথাও কোথাও চেস করছেন আমি শুনেছি, সব জায়গায় করছেন কি? নির্বাচনের দিন সবাই তার ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারবেন, এইটা গ্যারান্টি করাটাই কমিশনের কাজ অথবা বাহিনীর কাজ। তারা কতটা করছেন নির্বাচনের পর্ষা হয়ে যাবে। এখনো পর্যন্ত মোটামুটি কাজ তারা করছেন, এটুকু বুঝতে পারছি। কিন্তু স্থানীয় প্রশাসন তাদের ডাইভার্ট করতে চাইছে, এই ফাঁদে যেন তারা পা না দেন। দমদমে সেন্সিটিভ বুথ আগের নির্বাচনগুলোর তালিকা অনুযায়ী ওরাও করেন, আমরাও মোটামুটি তার পরিপ্রেক্ষিতেই করি। সেই তালিকা আমরা দিয়েছি, সবাই দেয়, সব পার্টি দেয়, আমরা দিয়েছি। কিন্তু নির্বাচন কমিশন আমাদের যা জানিয়েছে, তারা দমদমের সব বুথকেই সেন্সিটিভ বুথ বিবেচনা করে প্রত্যেকটি বুথের জন্য হাফ কোম্পানি সিপিএফ রাখার ব্যবস্থা করছেন, যাতে বুথ এবং বুথের সংশ্লিষ্ট এলাকায় কেউ অসভ্যতা করতে না পারে। দমদমটা হয়ে যাক, তারপরে বিবেকানন্দে যাই। দমদম আর কিছু আছে থাকলে বলে ফেলেন। দেখুন, আমি সবার কাছে অনুরোধ করছি, নির্বাচনের দিন কেন কোনোদিনই চরম করে ঢাক বাজাবার কথা কারুর বলা উচিত নয়। চরম করে ঢাক বাজাবার কথা বলেছিলেন তৃণমূলের অনুব্রত মণ্ডল প্রকাশ্যে, গুরবাতাসা। তিনি এখন তিহার জেলে, যে দলের লোকই হোক না কেন, তিনি চরম করে ঢাক বাজাবার কথা বললে, উনিও তৃণমূল ছিলেন, এখন বিজেপি হয়েছেন, তাকেও কিন্তু বুঝতে হবে যে চরম করে ঢাক বাজাবার কথা মানুষ পছন্দ করে না। মানুষ শান্ত, সৌম্য, সবাইকে সঙ্গে নিয়ে সহযোগ এবং সংযোগের মনোভাবে চলতে চায়। ফলে চরম ঢাক বাজানো এসব স্লোগান যেন ভুলে যায় যারা দিচ্ছে, ওটা ঠিক না। পাটিহাটিতে সৌগত রায় আজকে শেষ প্রচারে বলেছেন যে বিমান বসু আমার বাবার বয়সী, আমার ৭৭, বিমান বসু ৮৫। তো সেই জায়গা থেকে সিপিএম বলছে লাল ফেরাও হাল ফেরাও।
এই জায়গা থেকে বিমান বসুর যা বয়স হয়েছে সেই জায়গা থেকে এই সমস্ত মানুষ সিপিএম এর প্রথম শ্রেণী তাদের থেকে সিপিএম মানুষকে ভোট দেবে না, এবং তিনি এটাও মন্তব্য করেছেন যে সিপিএম কে মানুষ ভরসা করবে না, একটাই পার্টি যার নাম তৃণমূল কংগ্রেস। আমি এই কথাটা কি সৌগত বলেছে আমি জানি না, কিন্তু আপনার কথা শুনে মানেটা স্পষ্ট হলো না। তাহলে ওর কথা কিন্তু দুটো লজিক হয়। বিমানবাবু যদি যা উনি বলেছেন, আপনি যা বলছেন, 85 বছর বয়স ওনার বাবার বয়সী। কেন? কারণ ওনার বয়স 77, 8 বছর বেশি বয়স হলে বাবার বয়সী হয়ে যায়। তো ওনার 77 বছর বয়স, আমার 65 বছর বয়স। উনি কি আমার দাদু? আমি জানি না কি বলছেন। যদি তাই হয়, যদি 7-এর চেয়ে বেশি বয়স আমার হয়ে থাকে, যে আমার 70, 12 বছর 13 বছর ওনার হিসেবে, যদি আমি তো শুনছিলাম 80-81 কিছু একটা হবে, যাই হোক বয়স কমানো বাড়ানো যা পারেন করুন, তাহলে চুল সাদা কালো নিয়ে আলোচনা করতে হচ্ছে ওনার কেন? আর আমার চাইতে 12 বছর বেশি বয়সে বোঝা উচিত যে বয়স্ক লোকের যেভাবে কথা বলা উচিত সেভাবে উনি কথা বলুন। সেটা না বলে উনি একটা বিমানবাবু বাবার বয়সী বলে তারপর এমনভাবে ব্যবহার করছেন যেটা লোকের কাছে হাস্যকর হয়ে যাবে। আমি চাই না আমার প্রতিপক্ষ প্রার্থী হাস্যকর হোক। এমনিতে খোঁচাখুচি বেড়ে এক হাতে বাস একটু হাস্যকর হয়েছেন। যেখানে আপনি এবং সৌগত দুজনেই কোলাকুলি করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো যে কথাটি বললেন যে আপনাদের ভোট যাবে বিজেপির দিকে, অন্যদিকে বিজেপিরও দাবি যে আপনি ভোট কাটতে দাঁড়িয়েছেন সৌগত বাবুর সাথে লড়াই করে। আমাদের কি মজা জানেন? তৃণমূল বিজেপি দুজনেই বলছিল বামের অপ্রাসঙ্গিক। এখন মোদিজি দমদমে কোনো মিটিং করার ভরসা পাননি, বাইরে মিটিং করেছেন লাগোয়া। সেখানে মিটিংয়ে বললেন সিপিএমকে ভোট দিলে ভোটটা যাবে তৃণমূলে। মানে মোদিজি দিল্লি থেকে বসে বুঝতে পারছেন যে লাল পতাকাটা উঠছে এবং সিপিএম ভোট পাচ্ছে। আবার মমতা ব্যানার্জি বললেন সিপিএমকে ভোট দিলে ভোট যাবে বিজেপিতে। তাহলে উনিও টের পাচ্ছেন সিপিএম এর ভোট বাড়ছে। দুজনেই বুঝে গেছেন দুজনেই হারবেন, তৃণমূল বিজেপি। আমরা যে জিতবো তার থেকে সব উনি বলছেন। আমি বলছি ঈদের দিন আমি সৌগতের সঙ্গে কোলাগুলি করিনি। ভুল 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 কোলাগুলি হাত মেলানো এক না, হাত মেলানো ঠিক নয়। যাই হোক, সে আমি তখনই বলেছিলাম। কিন্তু দেখা হলে একটা লোকের সঙ্গে হাত মেলাবো নাই বা কেন, আর কোলাগুলি বা করবো না কেন যে কারোর সঙ্গে? এই মনোভাবটাই তো পশ্চিমবাংলায় বরাবর ছিল। বিধান রায়ের বিরোধী জ্যোতি বোস, বিরোধী দলনেতা, বিধান রায়ের মৃত্যুর পর জ্যোতি বোস প্রস্তাব করে সল্টলেকের নাম করেছেন বিধাননগর। ওইটা ছিল বাংলার সৌজন্যের রাজনীতি। হালামলে বাংলার সৌজন্যের রাজনীতি এবং পরিবেশটাকে ধ্বংস করছে যারা, তারা হয় রাজ্যে নয় কেন্দ্রে বসে আছে, দুর্ভাগ্যজনক। দমদম লোকসভাতে বিজেপি ভোটটা সিপিএমকে দিয়ে যেতে হবে, আর মহানগরের ক্ষেত্রে উল্টোটা করবে, সিপিএম বিজেপিকে ভোটটা দিয়ে যাবে। দেখুন, বন্ধ রাখতে হবে নাকি? মুখ্যমন্ত্রী গতকাল এই দমদমে সব মিটিং ফিটিং 5-7টা করে লোকজন জোটেনি এই দেখে বারুইপুরে গিয়ে ওনার হতাশা ব্যক্ত করেছেন। তাতে উনি বলেছেন যে বিজেপি নাকি দমদমে সিপিএমকে ভোট দেবে। আমি বলছি ভোটার কারুর ফিক্সড নয়। যে মনে করেছিলেন তৃণমূলকে হারাতে গেলে বিজেপিকে ভোট দিতে হবে, তিনি বুঝে গেছেন বিজেপিকে ভোট দিলে তৃণমূলের তাতে কোনো অসুবিধা হচ্ছে না, কারণ বিজেপি তৃণমূলকে রক্ষা করছে। তৃণমূলকে হারাতে গেলে ভোট দিতে হবে সিপিএমকে বা বামপন্থীকে, এটা সবাই বুঝতে পারছেন। সেটা বিজেপি হোক আর তৃণমূলের পুরনো সমর্থকই হোক, তারা বহুবিধ মানুষ, সাধারণ মানুষ। তারা সাধারণ মানুষ, তাদের একমাত্র পরিচয় তারা ভোটার এটা নয়। সাধারণ মানুষ আমাদের ভোট দেবেন এবং এটা উনি নিশ্চিত থাকতে পারেন। আমাদের ভোট কখনো কোনো দিকে যায় না, সচরাচর সচরাচর যায় না। তৃণমূলের অর্জুন সিং বিজেপির এমপি হন, বিজেপির অর্জুন সিং এমপি তৃণমূলের নেতা হন ভাইপোর কাছে পতাকা ধরে। আবার ভাইপোর কাছে পতাকা ধরা তৃণমূলের অর্জুন সিং ধান্দা না পোষালে আবার বিজেপিতে চলে যেতে পারেন। ওটা তৃণমূল বিজেপির মধ্যে গতায়াত থাকে, ওটা আমাদের সঙ্গে কারোর গতায়াত থাকে না। যেহেতু তৃণমূল আর বিজেপি পারস্পরিক ভোট ট্রান্সফারে অভ্যস্ত, আয়নার সামনে দাঁড়িয়ে উনি নিজের চেহারাটা দেখেছেন আর সেই চেহারাটা আমাদের ঘাড়ে ফেলেছেন। সর্বৈব অসত্য। আমরা দমদমে বরানগরে একই রকম ভাবে লড়াইতে আছি সার্বিকভাবে।
আরএসএস না থাকলে মমতার জন্ম হতো না, মমতার ক্ষমতায় আসতে পারত। আরএসএস না থাকলে, শুভেন্দু বলেছে আরএসএস আরএসএস না থাকলে মমতা ক্ষমতা আসতো না। আমি বলছি শুভেন্দু বস্তা পচা কথা বলছে কেন? যখন তৃণমূল ক্ষমতা আসে তখন শুভেন্দু তৃণমূলেই ছিল, তখন তো বলেনি। কিন্তু একথাটা তো আমরা 98 সালের পর থেকে বারবার বলেছি, আরএসএস এর পরামর্শে উনি তৃণমূল কংগ্রেস দল তৈরি করেছেন, তৈরি করে বিজেপির সঙ্গে রফা করে পশ্চিমবাংলায় বিজেপিকে জায়গা করে দিয়েছেন, বিজেপির সঙ্গে সরকারে কেন্দ্রে মন্ত্রিত্ব করেছেন, সংসার করেছেন, সরকার করেছেন, আবার ভেঙে কংগ্রেসে এসছেন, আবার ভেঙে বিজেপিতে গেছেন, আবার ভেঙে কংগ্রেসে এসছেন, আবার ভেঙে বিজেপিতে গেছেন। ফলে এই যে খেলাটা আরএসএস এর ঘর থেকে বিজেপিকে তেমন করে একটা বেনামি বিজেপির মতন করে তৃণমূলকে তৈরি করার যে কাজ, এটা যে আরএসএস এর সাহায্য নিয়ে মমতা ব্যানার্জি করেছেন, এটা শুভেন্দু অধিকারী আজকে বলছেন, আমরা বহু আগে বলেছি। তারপর শোভন চ্যাটার্জি বলেছে, তখন তৃণমূলের 3 নম্বর। তারপর মুকুল রায় বলেছে, তখন তৃণমূলের 2 নম্বর। এখন শুভেন্দু অধিকারী বলছে তৃণমূলের 4 নম্বর। ফলে তৃণমূলের সবাই এটা জানে মমতা ব্যানার্জির ন্যাচারাল অ্যালি বিজেপি। রাজ্যের তৃণমূল বন্ধ, বিহারে যাচ্ছেন চাকরি প্রার্থীরা। একসময় বিহারকে আমরা বাংলার লোক বিহারকে ছোট চোখে দেখত, সেখানেই বাংলার লোক বিহারে যাচ্ছে চাকরি। যেমন গতকালকে ছবিটা সবাই দেখেছেন, মর্মন্তুদ ছবি, যেখানে গোটা দেশের বিভিন্ন জায়গার লোক বাংলায় নিজের জায়গা বলে মনে করতেন, কাজের সন্ধানে আসতেন, সেখানে বরঞ্চ দেখা যাচ্ছে বাংলার যুবক ট্রেনে গাদাগাদি হয়ে কাতারে কাতারে বিহারে গেছেন, বিহারের স্কুল শিক্ষার পরীক্ষায় অংশ নিতে। কি করবেন? টেটের পরীক্ষা হয় না বছরে, বাবা বলে বছরে বছরে টেটের পরীক্ষা হতো, এখন হয় না, চাকরি পায় না। বাবা বলে বছরে বছরে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হতো এবং চাকরি পেত, এখন পায় না। ফলে পশ্চিমবাংলার লেখাপড়া জানা শিক্ষিত যুবক, তারা প্রাণের দায়, জীবনের দায়, জীবিকার দায়, পশ্চিমবাংলায় কিছু হচ্ছে না, সেই কারণে বাধ্য হয়ে ট্রেনে কার্যত ঝুলতে ঝুলতে জায়গা না পেয়ে স্টেশনে গাদাগাদি করে রয়েছেন। এটা বাংলার মা বোনেরা, বাংলার অভিভাবকরা, তারা সন্তানদের এই চেহারা দেখে গুমড়ে উঠছেন যে আমাদের সন্তানদের ভবিষ্যৎটা কিভাবে ধ্বংস করছে। বাংলায় কাজ নেই, কাজের সন্ধানে এখন দৌড়াতে হচ্ছে বিহারে। খুবই দুর্ভাগ্য। এ দায়িত্ব নিশ্চয়ই মমতা ব্যানার্জি অস্বীকার করতে পারেন না, কিন্তু উনি স্বীকারও করবার যোগ্যতা দেখাবেন না। মোদীজি বলছেন যে বিবেকানন্দ কেন্দ্র এটা আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত, বিবেকানন্দ কেন্দ্র আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত, আর বিজেপি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের এবং বাংলার ইতিহাসকে বিকৃত করার চেষ্টা। আমি ঠিক বুঝলাম না, এটা কন্যাকুমারিকা নিয়ে বিবেকানন্দ কেন্দ্র, যেখানে প্রধানমন্ত্রী যাবেন, সেটা আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত। তিনি বলতে চাইছেন যে তৃণমূল বলছে, তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মানে সব কেন্দ্র নিয়ে একই রকমের কথা বলাটা সমীচীন না। কন্যাকুমারিকা, সেখানকার বিবেকানন্দ কেন্দ্র, বিবেকানন্দ রক বাংলার মানুষের পর্যটনের একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রও বটে। সেটা আরএসএস এর দ্বারা নিয়ন্ত্রিত, এই কথাটা মমতা ব্যানার্জি বলছেন, বলার মধ্যে দিয়ে কি এটা বলতে চাইছেন যে উনি নিয়ন্ত্রণ করতে চাইছেন আরএসএস এর হয়ে? কেন বিজেপি নিয়ন্ত্রণ করবেন, উনি নিয়ন্ত্রণ করুক, এই কথাটা কি বলতে চাইছেন? এটা কাজ নাকি? পশ্চিমবাংলায় আপনি রাজত্ব করছেন গত 13 বছর ধরে। এখন মঠ, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, তাই নিয়ে পর্যন্ত আপনি কটু কথা বলা শুরু করলেন কেন? কেন করছেন? এর আগে আমরা দেখেছি ঈদের সমাবেশে গিয়ে, ঈদের অনুষ্ঠানে গিয়ে, সমাবেশ তো নয়, ঈদের অনুষ্ঠানে গিয়ে, ধর্মীয় অনুষ্ঠান, সেখানে গিয়ে উনি ভোটের কথা প্রচার করেছেন। আজকে আরেক রকমের কাজ করছেন। এগুলো কিন্তু ধর্মনিরপেক্ষ মনোভাবের পরিপন্থী। এগুলো মমতা ব্যানার্জিকে চিনিয়ে দিচ্ছে উনিও দিল্লির মতন, বিজেপির মতন বিভাজনের রাজনীতি পছন্দ করেন। সেই কারণে নানান রকম আগরুম বাগরুম কথা বলছেন, অপ্রয়োজনীয় এবং বেঠিক বলে আমি মনে করি। আগামী 4 জুন, সারা 4 জুনের পরে 6 মাস ধরে সারা দেশে রাজনৈতিক ঝড় উঠবে, ভূমিকম্প হবে, রাজনৈতিক ভূমিকম্প। মোদী বলছেন, মোদীজি বলেছেন যে 4 জুনের পর 6 মাস ধরে ভূমিকম্প হবে। ভূমিকম্পটা একটা ধ্বংসের প্রতীক।
প্রধানমন্ত্রী এখন যিনি, তিনি তখন প্রধানমন্ত্রী থাকবেন না আমরা সবাই জানি, কিন্তু তিনি বলছেন 6 মাস ধরে ভূমিকম্প হবে, ধ্বংসের রাজনীতি চলবে। মানে নাকি দেশের সর্বনাশ করার শক্তি যদি প্রধানমন্ত্রী হয়, ভূমিকম্প চান, ধ্বংস চান, এমন শক্তি যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে সেটা মানুষের কাছে খুবই বিপজ্জনক, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বলছি উনি ভূমিকম্প মানে কি বলতে চাইছেন? গত 10 বছর ধরে উনি সরকারে আছেন, মানে কিছু অ্যাকশন ট্যাকশন দেবেন, দুর্নীতির বিরুদ্ধে কিছু করবেন? 10 বছর করেননি কেন? এনাফ সময় আপনার কাছে ছিল, বরং দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন। মেহুল চোকসিরা, প্রধানমন্ত্রী এবং তার সহযোগীরা দেশকে লুট করেছে, সবচেয়ে বড় অপরাধী তারা, তাদের মাথায় প্রধানমন্ত্রী। মুসলিম ভোটই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা। সেই মুসলিম ভোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদ করতে চাইছেন। এমনকি হুমায়ুন কবির এত বড় একটা কথা বলে ফেললেন, তারপরও তৃণমূল তার বিরুদ্ধে ব্যবস্থা নিল না, বলছেন মোদী। মোদীজি গতবার মিটিং করেছে, বলে চলে গেছে। আমার নতুন কথা কি আছে? মোদীজি যা বলেছেন ঠিক কথা বলেছে, অসভ্যের মতো কথা বলেছে। ইন্দি জামাত কিসের দখলে? এটা প্রধানমন্ত্রী পদবাচ্য নয়। মোদীজিকে নিয়ে বেশি কথা বলতে আমার পছন্দ হয় না। সারা দেশে সবচাইতে বেশি বেকারি মোদীজির অবস্থা, সারা দেশে সবচাইতে বেশি লুট, ব্যাংক লুট মোদীজির অবস্থা। গত 10 বছরে দেশে নতুন কোন রাষ্ট্রায়ত্ত বড় শিল্প অথবা বড় প্রতিষ্ঠান তৈরি হয়নি মোদীজির আমলে। উনি চেয়েছিলেন ওয়াদা সরকার বন্ধ করছেন, তৈরি করছেন, করবেন। বলছি যে উনি মোদীজি তিনি রবীন্দ্রনাথের কবিতা বলছেন, যেহেতু মমতা ব্যানার্জি বহিরাগত বলছেন, এটা কি পাল্টা ন্যারেটিভ কৌশল? এই বহিরাগত অন্তর্গত যেভাবে আলোচনা হয় মাঝে মধ্যে এটা আমি পছন্দ করি। অর্জুন সিং তৃণমূলে থাকলে অন্তর্গত, বিজেপিতে গেলে বহিরাগত, আবার বিজেপি থেকে তৃণমূলে আসলে অন্তর্গত, আবার তৃণমূল থেকে বিজেপিতে গেলে বহিরাগত। এটা কখনো ভালো লক্ষণ নয়, এভাবে দেখা উচিত। তবে প্রধানমন্ত্রী যেভাবে এই একটু বিজেপি বরাবর মত বিরোধী, এটা সবাই জানে, কিন্তু বিজেপি যে বাংলা বিরোধী, বাংলা সংস্কৃতি বিরোধী, এটা সবাই বুঝে গেছে। কেন ওই রকম ভুল ভাল বাংলা কথা বলার দরকার পড়ে? মানে বলতে উনি ওই যে কেউ বোধ হয় লিখে দিয়েছে, টেলিগ্রামে দেখে শুনে সব বলছেন বাংলার অর্ধেক কথা ভুল। ভুল কেন করছে? ওর মধ্যে যে বাংলা ভাষাকে অসম্মান করা হয়, কেউ বলেনি যে ওটাকে বাংলাকে ভাষা দিতে হবে। আর বাংলায় ভুল শব্দ উচ্চারণ করার মধ্য দিয়ে বা ভুল শব্দ বলার মধ্য দিয়ে এর আগেও করেছিলেন, বিবেকানন্দ নাম বুঝলে দিয়েছিলেন, তার মধ্যে দিয়ে বলছে বাংলাকে অসম্মান।